প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানে আমরা চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকেও তেমনটি হচ্ছে। আজকে আমরা সাম্প্রতিক একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশে একজন সাংবাদিককে কেন্দ্র করে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে প্যানিক অ্যাটাক। আজকে আমরা সেই প্যানিক অ্যাটাক নিয়ে কথা বলবো। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আসুন পরিচিত হই ডক্টর খন্দকার তাহেরের সাথে। ডক্টর তাহের, আ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্যানিক অ্যাটাক এবং প্যানিক ডিসঅর্ডার আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। তো ডক্টর খন্দকার তাহের, যেটা আপনি জানেন, আপনিও জানেন এবং অনেকেই আমাদের দর্শক আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের একজন সাংবাদিককে ঘিরে সাম্প্রতিককালে প্যানিক অ্যাটাক এই কথাটি বেশ চাউর হয়েছে বলা যায়। এবং উনি একটা মোটামুটি একটা অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হয়েছিলেন। সাধারণ মানুষের, জনসাধারণের মুখোমুখি হয়েছিল এবং সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি অফিসে নিয়ে যায় বাংলাদেশে, ঢাকায়। এবং সেখানে উনি পুলিশকে বলেন যে ওনার প্যানিক অ্যাটাক হচ্ছে এবং তারপর পুলিশ তাকে সেই প্যানিক অ্যাটাকের সূত্র ধরে তাকে ছেড়ে দেয়। তাকে তারপরের ঘটনা আপনারা সবাই জানেন, সে বিষয়ে আমি যেতে চাই না। তো আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর খন্দকার তাহের, যে আলোচনায় যাওয়ার আগে মানে এটা কতটা জাস্টিফাইড সেটা আমি পরে শুনবো আপনার কাছ থেকে। আমি প্রথমে জানতে চাই আসলে প্যানিক অ্যাটাকটা কি? আচ্ছা, অত্যন্ত ধন্যবাদ। প্যানিক অ্যাটাক এই শব্দটা ইংরেজি শব্দ। এখানে অ্যাটাক মানে আক্রমণ, এটা ওই অর্থে বোঝানো হয়নি। আর প্যানিক মানে হচ্ছে ভয়। তো আমাদের চিকিৎসা শাস্ত্রে অনেক ধরনের অ্যাটাক শোনা যায়, যেমন হার্ট অ্যাটাক, অ্যাংজাইটি অ্যাটাক, প্যানিক অ্যাটাক ইত্যাদি। তো এক্ষেত্রে প্যানিক অ্যাটাক জিনিসটা হলো যে মানুষের ভেতরে মোট ১৩টি সিমটমের ভেতরে যদি ৪টি সিমটম ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে হঠাৎ করে তার ভেতরে তৈরি হয়। এই সিমটম গুলো কে প্রথমে জানতে হবে। মোট ১৩টি। এটা যদি আপনারা লিখতে চান অথবা বুঝতে চান, তাহলে মাথাকে কেন্দ্র করে দুটো সিমটম, যেমন ডিজিনেস, মাথাটা হালকা হালকা লাগছে। তারপর হচ্ছে যে মাথা ভনভন করছে, মনে হচ্ছে যে মাথাটা হালকা হয়ে গেছে, অথবা বমি বমি ভাব এটা। তারপরে হচ্ছে বুককে কেন্দ্র করে ৩টা সিমটম, যেমন হুম, হুম। তার দম বন্ধ হয়ে আসছে, অথবা চেস্টে মানে বুকে ব্যথা হচ্ছে, অথবা হার্ট যে হৃৎপিণ্ড এটা দ্রুত গতিতে বিট করছে, হৃদকম্পন শুরু হচ্ছে, অথবা হুম, হুম। হাতে আরো দুটো সিমটম, যেমন অবশ হয়ে যাচ্ছে, অথবা সুই ফুটানো হচ্ছে, এমন ধরনের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে হাতে, অথবা হাতগুলো কাঁপছে। সেই সাথে সারা শরীরে এক ধরনের ঘাম হঠাৎ করে বের হয়ে আসছে। সেই ঘামটা এক পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে এই শরীরগত কতগুলো সিমটম। আর ভয়গত, চিন্তাগত ৪টি সিমটম হুম, হুম। রয়েছে। একটি হচ্ছে জি। দুটো ফিয়ার, যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এমন একটি ভয়, ফিয়ার অফ লুজিং কন্ট্রোল। আরেকটা হুম, হুম। হচ্ছে মৃত্যু ভয়, মনে হচ্ছে ফিয়ার অফ যে ডেথ। এই বুঝি আমি মরে যাচ্ছি। মরে যাব। আর আরেকটা হচ্ছে দুটো অনুভূতি। একটা অনুভূতি হচ্ছে কেউ যেন তার গলা চিপে ধরছে, তিনি দম ফেলতে পারছেন না, ফিয়ার হুম, হুম। অফ চোকিং। হুম, হুম। আরেকটি হচ্ছে ফিয়ার অফ ডিটাচমেন্ট, ফিলিং অফ ডিটাচমেন্ট, মানে নিজেকে মনে হচ্ছে যে আহ, বাতাসে হঠাৎ করে অথবা দূরত্বে ভেসে বেড়াচ্ছে। এই যে মোট হুম, হুম। ১৩টি সিমটম, এটার যে কোনো ৪টি যদি কোনো ব্যক্তির হঠাৎ করে তৈরি হয় শরীরে এবং তার চিন্তায়, এবং এটা এ তৈরি হওয়ার সাথে সাথে ১০ থেকে ১২ মিনিটে এটা এমন একটা পর্যায়ে পৌঁছে যে তার জি। কাছে মনে হবে যে এখানেই জীবন শেষ, কিন্তু শেষ হবে না। দর্শক শ্রোতা, এখানে হুম, কিন্তু হুম। ঘটনাটা ঘটেনি। অর্থাৎ মৃত্যু হবে না, বিপদ হবে না, কিন্তু মৃত্যু অথবা ডেঞ্জার, বিপদের আশঙ্কা করার ফলে
তার শরীরে একটা রিয়াকশন, প্রতিক্রিয়া এমন প্রবলভাবে যদি দেখা যায়, সেটা 10 থেকে 15 মিনিটের ভিতরে একেবারে উচ্চতায়, তীব্রতায় মানে তাকে যদি একেবারে পরাজিত করে ফেলে, এবং জি। সেটা যদি ধীরে ধীরে আবার ঠিক হয়ে যায়, সেটা ঠিক হুম, হুম, হতে হয়তো কারো কারো 40 মিনিট অথবা 50 মিনিটের প্রায় ঘন্টার মতো লাগতে পারে, খুব কম। এই হুম, হুম। জিনিসটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। আচ্ছা, অনেক ধন্যবাদ। বুঝলাম যে আসলে প্যানিক অ্যাটাক বিষয়টা কি। কিন্তু আ প্যানিক অ্যাটাকটা আসলে যে হয় মানে আপনি বললেন যে, যে পরিস্থিতিগুলি আ কিছু শারীরিক উপসর্গ, কিছু মানসিক উপসর্গ দেখা দেয়। তো এটা কোন পরিস্থিতিতে হয় সাধারণত? এবং একই সাথে আপনি যদি বাংলাদেশের যে ঘটনাটা সেটাকে একটু এটার সাথে আ সংযুক্ত করেন যে আ মানে সাধারণ জনগণের মুখোমুখি হওয়ার পর একজন সাংবাদিকের এটা হওয়াটা কতটা যুক্তিযুক্ত? যদি সেই সাংবাদিকের মনে কোনো আতঙ্ক না থাকে, হ্যাঁ? কারণ আমরা তো মানুষের মুখোমুখি হই এবং অত্যন্ত অত্যন্ত হঠাৎ করে আমরা যখন বুঝতে পারি যে এই লোকটা ডাকাত বা ছিনতাইকারী বা সে আমাকে খুন করবে, তখন হয়তো আমার মধ্যে এক ধরনের ভীতি কাজ করবে। অ্যা তাহলে উনার মধ্যে কি এমন থাকতে পারে বা এটার সাথে আপনি কিভাবে রিলেট করেন? এই প্যানিক অ্যাটাকটা আচ্ছা। আসলে হয়েছিল কিনা? প্যানিক অ্যাটাক আসলে যদি কোনো ব্যক্তির মনে হয় যে তার সামনে অনেকগুলো অ মানে উচ্ছৃঙ্খল জনতা সামনে এসেছে এবং তাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে। এর প্রতিক্রিয়ায় সে যদি মৃত্যু ভয়ে আক্রান্ত হয়, এটা প্যানিক অ্যাটাক নয়। এটি প্রত্যেক মানুষেরই হবে। এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। কোনো আচ্ছা। বিপদের সম্মুখীন যদি কেউ হন, যেমন ফাঁসির মঞ্চে যিনি যাচ্ছেন, যাকে ফাঁসি দেওয়া হচ্ছে, হুম, হুম। তার যে ভীতি, যে মৃত্যু ভয়, এটাকে প্যানিক অ্যাটাক বলা হয় না। কারণ আচ্ছা। এটা তো বাস্তবে হতে যাচ্ছে। হুম, হুম। এখন একটা সাপ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, হিংস্র কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে, এই আশঙ্কায় যদি বাস্তবেই তার সামনে যদি এটা হয় এবং তার ভেতর থেকে শরীরে যে প্রতিক্রিয়াটা হবে, এটাকে কৌশল অথবা কারিগরি ভাষায় প্যানিক অ্যাটাক বলা হয় না। এটি হচ্ছে একটা প্রতিক্রিয়া। মৃত্যু ভয়, এটা তো হবেই, এটা হওয়াটাই স্বাভাবিক। হুম, আমরা হুম। যেটাকে প্যানিক অ্যাটাক বলি, সেটি হচ্ছে যে ভয়টা আচমকা এবং এর কোনো কূল কিনারা নাই। অর্থাৎ এটা কি কারণে হচ্ছে? হয়তো কিছুটা আ দুশ্চিন্তা আছে, সেই থেকে হঠাৎ করে যদি এরকম হয় এবং হুম, ভয়টা অমূলক, যে ভয়টা যেমন তার মৃত্যু হয়ে যাবে। অথচ দেখা গেছে যে পরিবেশগত কারণে মৃত্যু হওয়ার কোনো কারণই নেই। কিন্তু তার আচ্ছা, আচ্ছা। ভয়টা এরকম। অথবা তার এমন একটা বিপদ কিছুক্ষণের ভিতরেই ঘটতে যাবে, এটা তার মননে এবং মস্তিষ্কে এমনভাবে গেঁথে আছে যে শরীরে একটা প্রতিক্রিয়া দিচ্ছে। হুম, অথচ হুম। পাশ থেকে কোনো ব্যক্তি পরিবেশগত তেমন কিছু দেখছে না। হয়তো দেখছে কিন্তু এটি হুম। গুরুত্বপূর্ণ নয়। সেটাকে বাস্তবে আমরা নেই। প্যানিক অ্যাটাক বলি। কিন্তু যার সামনে একজন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে তাকে হুমকি দিচ্ছে যে, "আপনাকে আমি কিছুক্ষণের ভিতরেই গুলিবিদ্ধ করে মেরে ফেলবো।" ওই হুম, হুম। ওই বন্দুকের নলের মুখোমুখি, গুলির মুখামুখি কোনো ব্যক্তি যদি শঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে অথবা তার শরীরে ঘাম চলে আসে অথবা তার মানে মাথাটা ঝিমঝিম করতে থাকে, এটা প্যানিক অ্যাটাক নয়। প্যানিক অ্যাটাক হচ্ছে যে মানুষের মননে, শরীরে এমন একটা প্রতিক্রিয়া দ্রুত গতিতে, যেটা পরিবেশগত কোনো কারণ অনুসন্ধান না করেই এটি তৈরি হয় এবং এটি খুব তীব্রতায় পৌঁছে প্রায় ১০ থেকে ২০ মিনিটের ভিতর, তারপর ৩০-৪০ মিনিটের দিকে আস্তে, আস্তে এটি মানে তীব্রতা কমে যায় এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফেরত আসেন। এই আচ্ছা। জিনিসটাকে আমরা প্যানিক অ্যাটাক প্যানিক বলছি। অ্যাটাক বলছি। অনেক ধন্যবাদ। তো ডক্টর খন্দকার তাহের আপনার কথা থেকে যেটা বুঝলাম যে একজন মানুষ যিনি জানেন যে তার এরকম একটা সমস্যা হতে পারে। তিনি এরকম একটা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বা তিনি কোনো অপরাধ করেছেন যে কারণে উনি একটা বিপদের মুখোমুখি হতে পারেন বা একজন সাধারণ মানুষ তার বাসায় যখন একটা ডাকাত ঢুকে
স্বাভাবিকভাবে উনি বুঝতে পারেন যে এই ডাকাত আমার সবকিছু নিয়ে নেবে, বা একজন জি ছিনতাইকারীর মুখোমুখি হলে নিয়ে নেবে। তো ওই পরিস্থিতিটা আমি জানি। আমি যখন রাস্তায় বের হই, অন্তত বাংলাদেশে, বুঝতে পারি যে আমি একটা বিপদের মুখোমুখি হতে পারি। আমাকে ছিনতাইকারী জি ধরতে পারে, আমাকে ডাকাতে ধরতে পারে, কোনো একটা শত্রু, বা আমি যদি সেরকম কোনো কাজ করে থাকি। একজন অপরাধী সবসময় কিন্তু একটা শঙ্কার মধ্যে চলেন যে তাকে তার বিরুদ্ধ গ্রুপের মানুষজন তাকে আক্রমণ করতে পারে, পুলিশ তাকে ধরতে পারে। তার মধ্যে কিন্তু একটা আশঙ্কা আগে থেকে থাকে, এই একটা ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার। তো সেক্ষেত্রে যদি উনি সেটা হন, সেটা প্যানিক অ্যাটাক বলা যাবে না, কারণ উনি এটা পরিস্থিতিটা জানেন, তার মননে সেটা আছে। আপনি যেটা বললেন, আপনার কথা থেকে যেটা বললাম, যে হঠাৎ করে এমন কিছু যেটা উনি হয়তো তার ভাবনাতেই নেই, সেরকম একটা ঘটনার মুখোমুখি হলেন। এবং আপনি যদি আপনার ফ্ল্যাটে ঢুকেই দেখেন যে একটা বাঘ আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা খুবই অপ্রত্যাশিত। সেরকম হলে প্যানিক অ্যাটাক হতে পারে, এবং সেটা মানে কল্পনাতীত একটা বিষয়ের মুখোমুখি হওয়া। এবং সেটার কারণে আপনি যেটা বলছেন, উনি মনে হবে যে মরে যাবেন, কিন্তু উনি মরে যাবেন না। উনি মনে হবে আনকনশাস হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, কিন্তু উনি হবেন না। আমি বুঝলাম কিনা সেটা আপনার কাছে জি বুঝতে জি চাই। জি মানে এখানে আমরা যেটা বলছি যে ইংরেজি ভাষায় যদি আমরা এটা সাহায্যটা নেই, জি। অ্যাব্রাপ্ট সার্জ, মানে হঠাৎ করে কোথা থেকে আসলো, একেবারে শান্ত থেকে হঠাৎ করে 10 থেকে 12 মিনিটের ভেতর, অথবা হুম হুম আগে কিছু কিছু হালকা দুশ্চিন্তা ছিল, হুম অথবা হুম মনটা খারাপ ছিল, হঠাৎ করে শরীরে কাঁপন, ঘাম, তারপরে মনে হচ্ছে তিনি মরে যাবেন, অথবা একটা মহা বিপদ কোথা থেকে যেন ধেয়ে আসছে তার ভিতর, এরকম একটা ভয় যখন কোনো ব্যক্তিকে আহ, আক্রান্ত করে এবং তিনি এটার শিকার হয়ে যান, হুম হুম সেটার দৃশ্যমান কোনো কারণ থাকে না। হুম দৃশ্যমান হুম কারণ থাকাটা প্যানিক অ্যাটাক নয়। যেমন আমরা যদি দেখি যে যুদ্ধক্ষেত্রে একজন সৈন্য যখন অন্য একটা সৈন্যের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করে, জি। সেও একটা পর্যায়ে এরকম একটা ভীতি তার ভেতরেও কাজ করতে পারে, কিন্তু এটা প্যানিক অ্যাটাক নয়। যে কোনো হুম হুম মানুষের তার অস্তিত্ব বিলীন হয়ে যদি বাস্তবে যায়, তাহলে সেটা প্যানিক অ্যাটাক বলা যাবে না। এটা এক ধরনের বডির প্রতিক্রিয়া, যেটা প্রত্যেক মানুষের ভিতরেই হচ্ছে। আমরা জি। যেটাকে প্যানিক অ্যাটাক বলতে চাই, হুম যে হুম হুম যেটা হচ্ছে যে উম, সত্যিকার অর্থে কোনো গুলি, সত্যিকার অর্থে কোনো ফাঁসির দড়ি, সত্যিকার অর্থে কোনো রয়্যাল বেঙ্গল টাইগার, সত্যিকার অর্থে কোনো বিষাক্ত সাপ, অথবা সত্যিকার অর্থে কোনো ডাকাত ধারালো দা নিয়ে তাকে কুপিয়ে হত্যা করবে, বাস্তবে আছে এরম, তাহলে সেটা প্যানিক অ্যাটাক নয়। যদি এমনটা না থাকে, কিন্তু এমনটা ভয় তার ভিতরে চলে আসছে কিন্তু জি। বাস্তবে নেই, বাস্তবে নেই। তখন সেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলবো। মানে এটা হচ্ছে যে, মানে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে এটা হচ্ছে আপনাদের সংজ্ঞা, বা জি এভাবে আপনারা এটাকে দেখেন। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে ঘটনাটা নিয়ে আজকে আমরা কথা বলছি, যে প্রেক্ষিতে আজকের আমাদের এই আলোচনা, যে সাংবাদিক তার অফিসের সামনে কিছু মানুষের মুখোমুখি হয়েছেন এবং তাদের সাথে তাকিয়েছিলেন, তর্ক করছিলেন, এবং সেখানে সেই ভিডিও চিত্রটি যারা দেখেছেন তারাও তার অভিব্যক্তি দেখেছেন। সেক্ষেত্রে আপনিও দেখেছেন নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা প্যানিক অ্যাটাক ছিল? এটা এম, বলাটা কিছুটা সহজ, কিছুটা কঠিন। জি। সহজ হচ্ছে যে যে পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর ছবি যখন দেখা যায়, এই ছবিটা কখন ধারণ করা হয়েছে এই সময়ের সাথে একটা সম্পর্ক থাকে। আমরা আগে বলেছি যে 10 থেকে 15 মিনিটের ভেতরে এটার তীব্রতা প্রচন্ড আকার ধারণ করে এবং তার কিছুক্ষণ পরেই তিনি স্বাভাবিক অবস্থায় ফেরত আসেন। তো আমরা সেটা নিশ্চিত নই যে এটি কখন, কোন সময়কার ভিডিও, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কিছুটা প্যানিক অ্যাটাক যাদের হয় সত্যিকার অর্থে, হুম, হুম, তার কিছু সিম্পটোম্যাটিক, মানে শারীরিকগত কতগুলো আহ, লক্ষণ দৃশ্যমান থাকে। যেমন হুম, হুম, ঘাম, ঘামটা একবার মুছে গেলেও ঘাম আবার আসে। তারপরে তার কম্পন কণ্ঠ থাকে, তখন যিনি যে কথা বলতে থাকেন তখন তার কণ্ঠটা ধরে আসে এরকম। অথবা তিনি চোখ, চোখের যে পিউপিল থাকে, চোখটা একটু বিস্ফারিত থাকে।
অর্থাৎ আশ্চর্য হয়ে বাইরের চাতুর্পার্শ্বে তিনি দেখছেন। তো আমরা যে মানে কোনো ব্যক্তির চেহারা থেকে যদি আমরা মনে করি তিনি শান্ত আছেন, তার চোখের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, তার জি মুখমণ্ডলে তেমন কোনো ঘাম দেখা যাচ্ছে না এবং তার কণ্ঠ সেভাবে কেঁপে আসছে না, তিনি স্থির আছেন, তিনি পড়ে যান নাই, তিনি মানে হঠাৎ করে দৌড় দিচ্ছেন না, একটি জায়গায় স্থির আছেন, সেই ধরনের ব্যক্তির ক্ষেত্রে প্যানিক অ্যাটাকটা না হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। এটি হয়তো তিনি তার লব্ধ জ্ঞান থেকে কথাটা ব্যবহার করেছেন। আমরা এখানে বলবো যে আমাদের সমাজে এখন বিভিন্ন কারিগরি শব্দগুলো ইন্টারনেটের কারণে মানুষের কাছে বহুল প্রচলিত এবং এটি বহুল ব্যবহৃত। একটি হচ্ছে প্যানিক অ্যাটাক। তো এটি যদি অনেকে কৌশলে বলে দিয়ে হয়তো তিনি বলছেন যে তার হয়েছে, কিন্তু যিনি বলছেন তিনি নিজে ডাক্তার নন, তিনি চিকিৎসক নন, আর যিনি এটাকে অনুমোদন করছেন, এন্ডোর্স করছেন যে আসলে তার প্যানিক অ্যাটাক হয়েছে কিনা, সেটাতেও ওই আশেপাশের যারা পেশাজীবী ব্যক্তি আছেন কিংবা ছিলেন তাদের জ্ঞানের স্বল্পতা প্রকট। তারা প্যানিক অ্যাটাক সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, শুধু অ্যাটাক এবং প্যানিক এই শব্দটা শুনে হয়তো রোগী নয়, ওই যারা আটক করবেন তাদের হয়তো ভীতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারাই তাদের মতো করে এক ধরনের প্যানিক অ্যাটাকে এক ধরনের এটা প্যানিক অ্যাটাক তাদেরও হয় না, আসলে পুরো জিনিসটাই হচ্ছে একটা ভুল বোঝাবুঝি। এটা কোনোভাবেই কৌশলগত কারণে প্যানিক অ্যাটাক বলে সাব্যস্ত করা যায় না। আচ্ছা, এটা অত্যন্ত পরিষ্কার। জি, আমরা সেই আলোচনায় পরে যাচ্ছি। তার আগে তার মানে কি, মানে সাধারণ মানুষ যেসব পরিস্থিতি আমরা আগে থেকে জানি, যার মুখোমুখি আমরা হতে পারি বলে আশঙ্কা করি আমাদের দৈনন্দিন জীবনে, সেরকম ভীতিকর পরিস্থিতি মুখোমুখি যখন হই এবং আমরা যখন এরকম ভয় পাই, যেটাকে অনেকেই প্যানিক অ্যাটাক বলে চালান, তাহলে সেটা কি? সেটা কি সাধারণ প্রতিক্রিয়া, সাধারণ শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া? যে যদি বাস্তবে জিনিসটি থাকে, বাসায় হঠাৎ করে আগুন ধরে গেল, আগুনের শিখা, অর্থাৎ যে কোনো একটি বস্তু হঠাৎ করে যদি কারোর সামনে চলে আসে এবং তাতে যদি তার নিজের জীবন বিপন্ন হতে পারে, মৃত্যু হতে পারে, অথবা কোনো বড় ধরনের বিপদ যেমন ধসে পড়া, ভেঙে যাওয়া ইত্যাদি, সে একই কথা, তার মৃত্যু হতে পারে, তার অস্তিত্ব বিলীন হতে পারে, সেরকম যদি বাস্তবে থাকে, সেটা কখনোই একটি অসুস্থতার কোনো লক্ষণ নয়। এটি প্রত্যেকটি মানুষের এই প্রতিক্রিয়াটা অত্যন্ত স্বাভাবিক, কারণ আমাদের মস্তিষ্কে যে সিস্টেমটা করে দেওয়া আছে, যে মস্তিষ্কের ভিতরে একটি অংশ আছে, সেটাকে আমরা বলি অ্যামিগডেলা, একটি মস্তিষ্কের একটা অংশ, সেই অংশটাতে এই তথ্যটা তার চোখের মাধ্যমে, শব্দের মাধ্যমে, কথার মাধ্যমে তার ভেতরে যায় এবং সেটা ওই যন্ত্রটা সেটাকে প্রসেস করে, ওটাকে মানে নিয়ন্ত্রণ করে, হজম করে, সহজ বাংলায় যদি বলা যায়, তখন তার শরীরের ভিতরে একটা প্রতিক্রিয়া হয়। বাস্তবে যদি থাকে তো সেটা প্যানিক অ্যাটাক হবে না। যদি বাস্তবে না থাকে কিন্তু হতে পারে, এই যে হতে পারে এই সম্ভাবনাকে কেন্দ্র করে কেউ যদি মৃত্যু ভয়ে আক্রান্ত হয়, হতে পারে এই সম্ভাবনাকে কেন্দ্র করে কেউ যদি কাঁপতে থাকে, হতে পারে এই সম্ভাবনাকে কেন্দ্র করে কেউ যদি, কারো যদি মাথা ঘুরায়, কারোর যদি হাত পা ঠান্ডা হয়ে যায়, কারোর যদি বুক ধড়ফড় করে এবং পরে দেখা যায় যে কোনো কারণ তেমন পাওয়া যাচ্ছে না, সেটাকে আমরা অবশ্যই প্যানিক অ্যাটাক বলে চিহ্নিত করব এবং সেটা সাধারণত বিভিন্ন অসুখেও থাকতে পারে। যেমন আমরা ডক্টর খন্দকার, আমি একটু আপনাকে এখানে একটু থামাচ্ছি, সরি। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আমরা এই পুরো বিষয়টা আমরা আরো বিস্তারিত শুনবো। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডক্টর সজল আশফাক। আমাদের আজকের অতিথি ডক্টর খন্দকার তাহের, বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। আমরা কথা বলছি প্যানিক অ্যাটাক নিয়ে এবং পরে আমরা প্যানিক ডিসঅর্ডার নিয়ে কথা বলবো।
তো বিরতিতে যাওয়ার আগে ডক্টর খন্দকার তাহের, আপনি বলতে চাচ্ছিলেন যে আরো অন্যান্য রোগের কারণেও প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হতে হতে পারে। পারে, নাকি প্যানিক অ্যাটাকই হতে পারে? হ্যাঁ, প্যানিক অ্যাটাকের মতো হতে পারে। যেমন যদি কোনো রোগীর এই মানে থাইরয়েড সমস্যা থাকে, এটা যদি হুম হাইপার হুম, অ্যাক্টিভিটি থাকে, জি, তখন এটাতে হতে পারে। অথবা হার্টের যদি কোনো অসুস্থতা থাকে, হুম হুম, যেমন ইতিপূর্বে হার্টের কিছু আ মানে আ স অসুস্থতা হয়েছে এবং হুম হুম, হার্ট ডিজিজ হয়েছে, সেই ক্ষেত্রে ওই রোগীদের হতে পারে। অথবা মানে অন্য কোনো ঔষধের কারণেও হতে পারে। তো আমরা যেটা বলবো যে প্যানিক অ্যাটাক কিছু মেডিকেল ইলনেস এর ক্ষেত্রে হতে পারে। কিন্তু সেটি হার্ট রিলেটেড সাধারণত হওয়াটাই স্বাভাবিক। জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এরপরে প্যানিক ডিসঅর্ডার নিয়ে শুনতে চাই। তার আগে একটা প্রশ্ন আগে করে নিতে চাই। আমার হয়তো এই প্রশ্নটা আমাদের দর্শকের অনেকের মনে থাকতে পারে। তো বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, একজন সাংবাদিক এবং উনি যখন ডিবি অফিসে গেলেন, সেই পুলিশ সেখানে ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে যিনি আক্রান্ত হয়েছেন, যিনি বলেছেন যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা উনি বলতে পারেন কিনা? একজন মানুষ নিজেই নিজেকে ডিক্লেয়ার করতে পারেন কিনা যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে? এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে, যে পুলিশ সেটাকে মেনে নিলেন যে প্যানিক অ্যাটাক হয়েছে এবং সেটার সূত্র ধরে উনি ওনাকে উম মানে ওনাকে ছেড়ে দিলেন যদি বলি। তো এই দুটো বিষয় কি মানে আপনি কিভাবে দেখেন? আপনার একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে। এটা তারা এটা আমি পারেন যেটা কিনা? আমি যেটা মনে করি যে একজন সাংবাদিক যিনি গণমাধ্যমে কাজ করেন এবং রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ঘটনা তিনি কাভার করেন। অর্থাৎ তার ধারা বর্ণনা দেন। দুর্ঘটনা যেমন অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, যেকোনো ধরনের দুর্ঘটনায় বিদ্রোহ। যিনি নিত্য নৈতিন ভাবে উপস্থিত হয়ে আক্রান্ত ব্যক্তির সাক্ষাৎকার নেন এবং হুম, হুম। এটা দীর্ঘদিন ধরে করছেন। এমন একজন ব্যক্তির প্যানিক অ্যাটাক হওয়াটা আ মানে মানে অস্বাভাবিক। এটা সম্ভাবনা একেবারেই নাই। কারণ কতগুলো পেশা রয়েছে, এই ধরনের পেশায় যারা নিয়োজিত থাকেন তাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। যেমন ফায়ার সার্ভিস বিভাগে যারা কাজ করেন, দমকল বাহিনী, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী অথবা সংবাদকর্মী এই ধরনের পেশায় যারা থাকেন তারা দুর্ঘটনায় উপস্থিত থাকেন, তারা কথা বলেন। তো তখন দেখা যায় যে এই যে পেশাগত কারণে এই বিভিন্ন পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে তার ব্রেইন তার যে এমিগডালা রয়েছে মানে মস্তিষ্কের ভেতরে এটা জি। এমনভাবে একটা মানে এই মানে তৈরি হয় যে যেকোনো পরিস্থিতি তিনি মোকাবেলা করতে পারেন। অর্থাৎ তার ভেতরে ওই ধরনের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এটা ১ম। ২ নাম্বার হচ্ছে যে প্যানিক অ্যাটাক কোনো অসুস্থতা নয়। এটি আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। এর মানে এটা আমার কোনো অসুখ নয়। কারণ এই শব্দ দুটো কোনো অসুস্থতাকে নির্দেশ করে না। এবং প্রত্যেকটি স্বাভাবিক মানুষের যেকোনো পরিস্থিতিতে জীবনে অন্তত একবার প্যানিক অ্যাটাক হতে পারে। এটা কারোর মৃত্যুতে হতে পারে, দুঃসংবাদে হুম, হতে হুম। পারে, কোনো মানে চাকরি নাই অথবা হঠাৎ করে কোনো দুঃসংবাদ, হঠাৎ করে কোনো ভয়ংকর কোনো পরিস্থিতিতে পড়েও এরকম হতে পারে। তো সুতরাং হুম, হুম। এটা কোনো অসুস্থতা নয়। তো যেটা আমরা বলতে চাচ্ছি গণমাধ্যমে দীর্ঘদিন ধরে যিনি কাজ করছেন, সাহসিকতার সাথে অনেক ধরনের রিপোর্টিং করছেন এবং বিভিন্ন উচ্ছৃঙ্খল জনতার সামনে নিজেকে উপস্থাপন করেছেন বলে প্রমাণ রয়েছে। এই ধরনের প্রাপ্তবয়স্ক আরেকটি বিষয় হচ্ছে যে প্যানিক অ্যাটাকটা শুরু হচ্ছে মানুষের বয়স যখন ২০ বছর আ এর অতিক্রম করে সাধারণত জি। ২০ হুম, হুম। এবং ২৫ এর দিক থেকে। এবং যার এটা শুরু হয় এবং তিনি আসলে ওই পেশায় ঠিক থাকেন না। অর্থাৎ কারো যদি প্যানিক অ্যাটাক আসলেই হয়, যেটা মানসিক একটা অসুস্থতার ভিতরে দিকে যেতে এ পারে, সেই ধরনের হুম, হুম। ব্যক্তি ওই পেশায় নিয়োজিত থাকেন না। অর্থাৎ আমরা যেটা বলব, একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অথবা গণমাধ্যম আ মানে বাইরের লোকালয়ে হুম, হুম। ঘটনা দুর্ঘটনা উপস্থিত থাকেন, কথা বলেন
ওটাকে বিশ্লেষণ করেন, ওটার মুখোমুখি হন, সেই ব্যক্তির ক্ষেত্রে প্যানিক অ্যাটাকটা অত্যন্ত অমূলক, অগ্রহণযোগ্য বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। এবার আমরা বলতে চাই যে আপনি শুরুতে আপনি বলছিলেন যে আমরা প্যানিক ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। তার মানে আপনি বলছেন যে প্যানিক অ্যাটাকটা কোনো অসুস্থতা না। তাহলে না, প্যানিক ডিসঅর্ডারটা কি অসুস্থতা, বা সেক্ষেত্রে প্যানিক ডিসঅর্ডার আমরা কখন বলবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুটো শব্দ, একটি হচ্ছে প্যানিক অ্যাটাক, আরেকটিকে আমরা বলছি প্যানিক ডিসঅর্ডার। জি। যখন প্যানিক ডিসঅর্ডার হবে তখন এটা একটা অসুস্থতা। এখন এটা কিভাবে হয় কিংবা কিভাবে এটা নির্ণয় করা হয়? প্যানিক অ্যাটাক তো আমরা আগেই বলেছি যে এটি একটি অস্বাভাবিক, হঠাৎ করে শান্ত থেকে হঠাৎ করে 10 থেকে 15 মিনিটের ভিতরে সারা শরীরের কতগুলো লক্ষণ দেখা দেয়, যেটা ইতিপূর্বে বলা হয়েছে, এবং তার সাথে কিছু ভয় আর তার সাথে কিছু অনুভূতির পরিবর্তন ঘটে। সেটা 15-20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। এরকম একটা জি। অ্যাটাক যদি একের অধিক হতে থাকে এবং পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে এই অ্যাটাক তার বারবার হচ্ছে, আর বারবার না হওয়াতেও তার মনের ভিতরে একটি দুশ্চিন্তা চলে আসছে যে এই বুঝি আমার একটা অ্যাটাক হলো। এই ধরনের দুশ্চিন্তা যদি 1 মাস অতিক্রম করে, আবারও বলছি, একটা মানুষ যদি এরকম একটা দুশ্চিন্তায় ভোগে যে আমার একটা প্যানিক অ্যাটাক যেকোনো সময় হয়ে যেতে পারে, এবং এই জি। দুশ্চিন্তাটা তাকে ছাড়ে না, এবং এর সময়কাল 1 মাসের বেশি হয়, এবং সেই সাথে তার যে কাজ, যেটা পেশাগত কাজ বলেন, যেমন সে কাজ করতে পারছে না, ঘরের জি। বাইরে যেতে পারছে না, কারোর সাথে সুন্দর করে কথা বলতে পারছে না। অর্থাৎ যেটা দিয়ে তার এই প্যানিক অ্যাটাকটা হওয়াটা ঘটে, সেটাকে যদি তিনি এভয়েড করেন, আর বারবার যদি তার ভিতরে ওই দুশ্চিন্তাটা থাকে যে আমার একটা প্যানিক অ্যাটাক হবে, এবং বাস্তবে দেখা যায় যে 1 থেকে 2 বার প্যানিক অ্যাটাক হয়ে গেছে, এই 3টা কন্ডিশন যদি একজন ব্যক্তির ভিতরে হয়, তখন আমরা এটাকে বলি প্যানিক ডিসঅর্ডার। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা বাংলায় বলি বিষণ্ণতা, এই বিষণ্ণতায় ভুগছেন এই ধরনের রোগীর ক্ষেত্রে 1-2টা প্যানিক অ্যাটাক হতে পারে। অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যিনি একটি দুর্ঘটনায় শিকার হয়ে এখন আরেকটা মানসিক অসুস্থতায় ভুগছেন, তার ক্ষেত্রে হঠাৎ করে হতে পারে। অনেক সময় যারা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভোগেন, এই ধরনের রোগীর ক্ষেত্রেও হঠাৎ 1-2টো হতে পারে, কিন্তু এটা পূর্ণ অসুস্থতা করে না। তার মানে আমরা এখন নির্দেশ করে বুঝতে না। পারলাম যে অ্যাটাক হতে পারে, এই চিন্তাটা যদি কাউকে কুরে কুরে খায়, ওই ভয়টা যে এই বুঝি আমার অ্যাটাক হলো, এবং দেখা যায় যে আসলেই 1-2টো অ্যাটাক প্রতি মাসেই হচ্ছে, অথবা আচ্ছা। হওয়ার চিন্তাটা বেড়ে গেছে, এবং সেই সাথে উনি ওই অ্যাটাকটা যেন না হয় এই কারণে অবাস্তব কিছু পরিকল্পনা কিংবা আচরণ করছেন। যেমন তিনি ঘরের বাইরে যাচ্ছেন না, তিনি কাজ ছেড়ে দিয়েছেন, কাজে যাচ্ছেন না, কারোর সাথে কথা বলছেন না। যখন অ্যাটাকটা হবে তখন নিজেকে আড়াল করে, রিক্লুসিভ বলা হচ্ছে, যে নিজেই এটাকে মানে বরণ করে নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন একাকী। এই ধরনের এই পরিস্থিতি যদি হয়, তখন অবশ্যই আমরা এটাকে বলব প্যানিক ডিসঅর্ডার। এটি একটি অসুস্থতা এবং এটা চিকিৎসাযোগ্য। জি, অনেক ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমরা আরো একটা বিষয় আপনার কাছ থেকে বুঝতে চাই। সেটা হচ্ছে যে তাহলে যে সাংবাদিক বললেন যে প্যানিক অ্যাটাক, আমরা যদি প্যানিক ডিসঅর্ডার আপনি যেভাবে বললেন, আ তাহলে তো উনার মধ্যে এই ধরনের একটা আশঙ্কা আগে থেকেই থাকার কথা। উনি বারবার সেই আশঙ্কায় ভোগার কথা। তাহলে তো উনি যেভাবে উম উনি বাইরে যাচ্ছেন, কাঁচা বাজারে ঘুরছেন, অফিসে যাচ্ছেন, এবং সেই ভিডিওতে উনি বলেছেন যে, "এটা আমার অফিস, অফিসের নিচে আমি এসেছি", এবং খুব স্বাভাবিকভাবেই উনি কথা বলছিলেন। তো সেক্ষেত্রে তো আম এটাও তো উম উনি প্যানিক অ্যাটাক বলছেন, কিন্তু প্যানিক ডিসঅর্ডার উনার আছে, এটাও তো ধরে নেয়া যায় না, নাকি ধরে নেয়া যায়? এটা আসলে বলাটা কঠিন। তবে জি। আমরা যেটা বলতে চাই যে এই ভুক্তভোগী সংবাদকর্মী তিনি যদি বলতেন যে আমার প্যানিক ডিসঅর্ডার আছে,
তখন আগে আমরা থেকেই। ধরে নিতাম যে তিনি হয়তো সেই অসুস্থতায় ভুগছেন। ও যেহেতু তিনি আচ্ছা, আচ্ছা। একটি লক্ষণ বলেছেন, উপসর্গ হুম, হুম, বলেছেন, হুম, সেটা হুম। মানে সেটাকে আমলে নেওয়ার সঙ্গত কোনো কারণ নেই। কেননা এটি একটি আ কথা। এটাকে বুঝতে পেরেছি। সংজ্ঞায়িত করা, এটাকে একটা ক্লিনিক্যাল এন্টিটির ভিতরে ফেলে দেওয়া কখনোই সম্ভব নয়। যদি বুঝতে তিনি পেরেছি। বলতেন যে আমি প্যানিক ডিসঅর্ডার এর রোগী, হুম, হুম। এই পরিস্থিতিতে আমার প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তখন এই এই অভিযোগটার বৈধতা বৈজ্ঞানিক বুঝতে পেরেছি। তথ্যের ভিত্তিতে সমর্থিত হতো। কিন্তু এর ব্যত্যয় ঘটেছে মারাত্মকভাবে। এটি হয়েছে জি, বুঝতে পেরেছি। যেহেতু এটি একটি কৌশল হিসাবে বলা যেতে পারে। আমি মনে করি আচ্ছা, আচ্ছা। কৌশল। মানে এটা হচ্ছে যে একজন ব্যক্তি তার যে মানে হেলথ এডুকেশন বিষয়ে যে তার জ্ঞান, সেই জ্ঞানটা অনেকের আছে। সেটাকে এক ধরনের কাজে অপব্যবহার লাগানো হয়েছে। অপব্যবহার করা অপব্যবহার হয়েছে। করে। আ জি, অর্থাৎ একজন ব্যক্তি তিনি প্যানিক অ্যাটাকটাতে কি হয়, সে ধরনের পরিস্থিতিতে মানুষের যে অবস্থাটা হয় সেটা তিনি আগে থেকে জেনে নিয়ে, শিক্ষিত হয়ে, ওটা সম্পর্কে জ্ঞান অর্জন করে, তারপর ওরকম করে অভিনয়ের মাধ্যমে একটু হাত পা কাঁপছে, ওরে বাবারে মুখে কিছু বলছেন এবং অভিনয় করে দেখাচ্ছেন যে আমি মরে যাবো ইত্যাদি। এইভাবে প্যানিক অ্যাটাক এর অস্তিত্ব নেই। এটার জি কারণ বুঝতে হচ্ছে পেরেছি। তিনি এমন একজন দর্শকদের কিংবা পর্যবেক্ষকদের সামনে কথা বলছেন, যারা এই প্যানিক অ্যাটাক সম্পর্কে মানে অস বুঝতে মানে পেরেছি। জ্ঞানের দিক থেকে খুবই অন আ মানে মানে কম আ কম মানে কম এদের জানে। অভাবটা প্রকট। অভাব আছে। হ্যাঁ, জি। তো জি, খন্দকার তাহের আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। আমি দেখি দর্শক কি প্রশ্ন করেন। হ্যালো দর্শক, জি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে জি, পাচ্ছি বলুন। জি, আমি জামাইকা থেকে বলতেছি। প্রশ্নটা হচ্ছে, একজন ব্যক্তি, মহিলা বা পুরুষ, ঘুমায় আছে। ঘুমের ভিতর থেকে সে উঠে, যেমন বলতেছে যে মাথার ভিতরে ভালো লাগতেছে না। তারপরে ঘুম থেকে উঠে সে বলতেছে যে তার হাত অবশ হয়ে আসতেছে, লেফট বা রাইট হ্যান্ড অবশ হয়ে আসতেছে, মাথার মধ্যেও ঝিমঝিম করতেছে, তারপরে সোয়েট হচ্ছে, হুম, সোয়েট হচ্ছে, তারপরে সে বলতেছে আমি প্যাস আউট হয়ে যাব। তো আমি এখন কি করব? আমি এখন আমার আমি নিঃশ্বাসে কষ্ট হচ্ছে বা আমি প্যাস আউট হয়ে যাব। তো সে কয়েকবার প্যাস আউট হয়েও গেছে। পরে আবার সেন্স আসতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো কিছুই ডাক্তার খুঁজে পায় না। সেটা কি আসলে একটা প্যানিক অ্যাটাকের মতোই? এটা কি প্যানিক অ্যাটাক? নাকি ওটাকে অন্য জি না। কিছু বলা হবে? জি আপনি অনেক যেটা ধন্যবাদ আপনার বলেছেন প্রশ্নের জন্যে। হ্যাঁ, জি, হ্যাঁ, জি, জি। খন্দকার আমি তাহের আমরা আপনি কি হুম, বলবেন যে এই যিনি রুগী ভদ্র মহিলা তার বয়স কত? ওনার বয়স হচ্ছে 55। আচ্ছা। এই ধরনের বয়সে আমাদের জনসংখ্যার ভেতরে তার কার্ডিওভাস্কুলার অর্থাৎ সত্যিকার অর্থে তার কোনো হার্ট ডিজিজ থাকতে পারে, যেটা অনেক সময় একটি হার্ট অ্যাটাকের মতো কিছুটা সিম্পটম দিতে পারে। আপনি বলছেন যে তিনি ঘুম থেকে উঠে একটি হাতের অবশ বোধ করছেন, হাতের ঝিমঝিম হচ্ছে এবং জি, ঘুমিয়েছিলেন। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে অবশ্যই নিকটস্থ অ জরুরি বিভাগে হসপিটালে যেতে হবে, অথবা তার উচিত হচ্ছে তার প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে গিয়ে মানে তার হার্টের কন্ডিশন, অর্থাৎ তার হার্টে অন্য কোনো সমস্যা আছে কিনা এটা দেখতে হবে। এটা নিরূপণ করার পর তারপরে হার্ট এবং তার শরীরে অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা, যেমন টিআইএ আমাদের বাংলাদেশের কমিউনিটিতে খুব বেশি হচ্ছে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। যেমন একজন মানুষ স্ট্রোক হওয়ার আগে হঠাৎ করে এরকম মাথা ঝিমঝিম করে মানে মনে হয়েছে মাথাটা হালকা পড়ে যাচ্ছেন ইত্যাদি, হাত পা অবশ হয়ে যাচ্ছে। এটাও হতে পারে যে কিছুদিন পরে হয়তো তার আসলেই স্ট্রোক হবে, কিন্তু স্ট্রোক হওয়ার আগে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটাতেও এরকম অবশ হয়ে যাওয়াটা হতে পারে।
আবার এটা ঠিক হয়ে যায়। এই জিনিসগুলো মেডিকেল ইমার্জেন্সি। সুতরাং এটাকে শুরুতেই প্যানিক অ্যাটাক বলাটা বাঞ্ছনীয় নয়, কাম্য নয়। আপনাকে প্রথমে গুরুতর অসুস্থতাকে রুল আউট করতে হবে, অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে ইকেজি করে তারপরে তার হার্টের কন্ডিশন দেখার জন্য কিন্তু যে আরো ওনারা কিছু কিন্তু ইমার্জেন্সিতে গিয়েছিলেন খন্দকার তাহের, গিয়েছিলেন, কিন্তু তার ফলাফল কি, ওরা কি মানে বলেছে? ওখানে ওরা বোধহয় কিছু পায়নি, তাই সেটা উনি তো বলছিলেন বোধহয়। সেটা হচ্ছে যে হয়তো এটি ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক যদি হয়, সেই ক্ষেত্রেও ওই প্রথমে এটি স্বাভাবিক হয়ে যায় এটা। তবে প্যানিক অ্যাটাক যদি তার সত্যিকার অর্থে হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার ডিটেলস হিস্ট্রি ছাড়া এটা এই প্রাসঙ্গিকে এই টক শোতে আমি তাকে বলতে পারছি বুঝতে না। পেরেছি, বুঝতে দুঃখিত। পেরেছি। তার মানে হচ্ছে যে ইমার্জেন্সিতে যাওয়ার পরে যদি কিছু পাওয়া না যায়, তারপরে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে কথা বলতে পারেন। সেখানেও তারা দরকারি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন যে ওনার হার্টের বা ব্রেইনের কোনো সমস্যা হয়েছিল কিনা বা আছে কিনা, সেরকম কোনো ঝুঁকি আছে কিনা। সেগুলি রুল আউট করার পরে আপনি যেটা বললেন যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলি বাদ দেওয়ার পরে, মানে তারপরে যদি তারপরে হয়তো চিন্তা করা সাইকিয়াট্রিস্টের যেতে কাছে গেলে তখন হ্যাঁ তাকে ডিটেলস হিস্ট্রি, মানে আপনাকে প্যানিক ডিসঅর্ডার, আমরা আবারও বলছি প্রশ্নকারীকে যে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি প্যানিক ডিসঅর্ডার নামে একটি অসুস্থতা তার আছে কিনা। সেটা নিরূপণ করতে হলে একজন মানসিক মনোরোগ বিশেষজ্ঞের অফিসে গিয়ে কমপক্ষে 1 ঘন্টার মতো অথবা 50 মিনিটের মতো অথবা দীর্ঘ সময় ধরে একটা ইন্টারভিউর মাধ্যমে তার সমস্ত সিমটম গুলো ধীরে ধীরে প্রশ্নের উত্তরের আকারে তাকে বলতে হবে। বলার পরে যদি দেখা যায় যে 13টা সিমটমের ভিতরে 4টি সিমটম হঠাৎ করে হয়ে যায় এবং ওইটার মাত্রা 10 থেকে 15 মিনিট হয় এবং এটা মাঝে মাঝে হয়, আবার এমনও ভয় হয় যে এটা হতে পারে, এই আশঙ্কায় তার দিন চলে রাত চলে, এইগুলিকে আমরা প্যানিক অ্যাটাক বলি। কিন্তু হঠাৎ করে কোনো ব্যক্তির যদি আচমকা হয়, এটি প্যানিক অ্যাটাক হতে পারে, কিন্তু এটি স্বাভাবিক প্রতিক্রিয়া। প্রত্যেকটি মানুষের তার জীবনে একবার দুবার এরকম বিচ্ছিন্নভাবে হতে পারে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে আপনার কথা যেটা বুঝলাম যে প্যানিক অ্যাটাক হতে পারে বা প্যানিক ডিসঅর্ডারও হতে পারে, কিন্তু কথা হচ্ছে এরকম ঘটনায় প্রথমেই মৃত্যু ঝুঁকি আছে বা বড় ধরনের ক্ষতি হতে পারে শারীরিক, সেই বিষয়গুলোকে আসলে প্রথমে খুঁজে দেখতে হবে সেগুলো আছে কিনা। থাকলে সেগুলোর ব্যবস্থা নিতে হবে আগে, তারপরে সেটা করতে হবে। অনেক ধন্যবাদ দর্শক আপনার এই মূল্যবান প্রশ্নের জন্য, আমাদের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট একটি প্রশ্ন করার জন্য। আমি আসলে এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছিলাম, তো দর্শক যেহেতু করে ফেলেছেন তাহলে আমার মনে হচ্ছে সেই বিষয়ে আলোচনা করার দরকার নেই। আপনি খুব সংক্ষেপে, আমাদের হাতে হয়তো 1 মিনিটের মতো সময় আছে, আপনি যদি বলেন যে আসলে ব্যবস্থা কি, চিকিৎসা ব্যবস্থা কি? চিকিৎসা ব্যবস্থা এটি হচ্ছে 2 ভাবে হয়। একটি হচ্ছে ভালো ঔষধ পাওয়া যায়, তবে ঔষধের মাধ্যমে পূর্ণ নিরাময় করা সম্ভব নয়। ঔষধগুলো হচ্ছে যে ফ্লুঅক্সেটিন অথবা প্যারক্সিটিন অথবা সার্ট্রালিন, এগুলি হচ্ছে ডিপ্রেশনের জন্য এক ধরনের ঔষধ। এগুলো এই প্যানিক ডিসঅর্ডারে ব্যবহার করা যায় এবং ওষুধটা কাজ করতে যেহেতু 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়, এর শুরুতে তাকে আমরা স্বল্প মাত্রায় এবং অল্প কিছু দিনের জন্য বেনজোডাইজিপিন, যেটা ক্লোনাজেপাম এবং অথবা অ্যালপ্রাজোলাম, এটা আমরা অল্প মাত্রায় 2 সপ্তাহের ভিতরে দিয়ে এটা বন্ধ করে দেই। এই ঔষধের মাধ্যমে তার সিমটমটা অনেকাংশে কমে আসবে, কিন্তু পূর্ণ নিরাময়টা হবে না। পূর্ণ নিরাময়টা করতে গেলে তাকে কিছু সাইকোথেরাপি অর্থাৎ কথার মাধ্যমে চিকিৎসা, সেটাকে 4-5টা জিনিসকে লক্ষ্য রেখে এই থেরাপিটা দেওয়া হয়। একটা হচ্ছে যে রোগীকে শিখতে হবে তার লক্ষণগুলো কি, এটা তাকে শিখতে হবে। এই স্কুলের ছাত্রদের মতো নিজে শিখতে হবে লক্ষণগুলো কিভাবে হয়, কি মানে কতটুকু হয়, এটা একটি। তারপরে তাকে একটি প্যানিক ডায়েরি মেনটেন করতে হবে, লিখে রাখতে হবে কখন কত মিনিট ধরে হলো, তখন কি হলো, তখন আশেপাশের পরিস্থিতি কি ছিল। তারপরে তার শ্বাস বড় বড় করে নিয়ে নিজেকে রিল্যাক্স করার একটা প্রশিক্ষণ তাকে দিতে হবে। ঘন ঘন শ্বাস ফেলে শ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে
নিজেকে যে রিল্যাক্স করা, অর্থাৎ নিজের প্রশান্তি আনয়ন করা, মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে এটা শিখতে হবে। তারপরে তার যে অমূলক চিন্তা রয়েছে যে এরকম হতে, সেই চিন্তাটার পরিবর্তন করতে হবে একজন সাইকোথেরাপিস্টের মাধ্যমে। আরেকটি হচ্ছে যে পরিস্থিতিতে তার প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সে পরিস্থিতিকে তাকে ধীরে ধীরে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় একজন ব্যক্তির যে মার্কেটে গেলে তার এটা হয়, অথবা ঘরের ভেতরে গেলে হয়, মেশিনের সামনে গেলে হয়, অথবা কোনো পরিস্থিতি, তাহলে সেই পরিস্থিতিতে তাকে ধীরে ধীরে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে তার সেই অ্যাটাকের প্রবণতাটা অনেকাংশেই কমে গেছে। তো অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের, আমরা অনুষ্ঠান শেষ করব। তো এবং যেটা বুঝলাম আসলে কথার কথা বা আমাদের একটু একটু কি বলা যায় যে হেলথ এডুকেশনের যে জ্ঞান, তা থেকে আমরা অনেক কথা অনেক সময় বলে ফেলি, কিন্তু বাস্তবে সেগুলোর সাথে, সেই কথাগুলোর সাথে সেটা দিয়ে যা বোঝানো হয় সে তার সাথে আসলে চিকিৎসা বিজ্ঞান সেই বিষয়টিকে যেভাবে দেখে তার সাথে আসলে তার অনেক বেশি ফারাক, তার সাথে একদমই মেলে না। কাজে প্যানিক অ্যাটাকটি সম্পর্কে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা আসলে একটা ভিন্ন বিষয়, এবং প্যানিক অ্যাটাক আসলে তেমন কোনো সমস্যা না, সেটা কোনো রোগ না। একই সাথে প্যানিক ডিসঅর্ডার, সেটাকে আমরা একটা রোগ হিসাবে চিহ্নিত করতে পারি, মানসিক সমস্যা হিসাবে। তারও অনেক রকম বিষয় আছে, অনেক রকম উপসর্গের বিষয় আছে, সেগুলো আপনি বিস্তারিত বলেছেন। ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি জটিল বিষয় নিয়ে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আমাদের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি প্যানিক অ্যাটাক, এই অ্যাটাক শব্দটি শুনলে আমরা অনেকে ভয় পেয়ে যাই। আসলে এই প্যানিক অ্যাটাক আসলে ততটা ভয়ের কিছু না, এবং প্যানিক অ্যাটাক এবং প্যানিক ডিসঅর্ডার দুটো ভিন্ন জিনিস, এবং চিকিৎসা বিজ্ঞান বিশেষ করে সাইকিয়াট্রির ভাষায় দুটির অর্থ ভিন্ন। কাজে আমি বললাম যেটা, যে আসলে কথার কথা অনেক কিছু আমরা বলি, সবকিছুই সেইভাবে অর্থ নির্দেশ করে না। তো আজকের এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।